আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম সবাইকে। এখন আমরা এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরিবেশ রসায়ন এই অধ্যায়টার আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে গ্রাহামের সূত্র, এবং এই সূত্র রিলেটেড আমরা কিছু সমস্যার সমাধান করব, যেগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। ওকে, তো চলো আমরা শুরু করি। আর এই প্রশ্নগুলোর সমাধান করার কারণ হচ্ছে তোমরা যেন বুঝতে পারো আসলে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে এবং সে অনুযায়ী পড়তে পারো। ওকে, আমাদের এই গ্রাহামের সূত্রটা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে ব্যাপন সম্পর্কে আর নিঃসরণ সম্পর্কে। তো আমরা ব্যাপন আর নিঃসরণ সম্পর্কে আগে জেনে নিই। ব্যাপনটা কি আর নিঃসরণটা কি, এটা আমরা 9-10-এ পড়েছিলাম। ব্যাপন, ব্যাপনটা হচ্ছে স্বতঃস্ফূর্ত মানে হলো স্বতঃস্ফূর্তভাবে মানে হলো এমনি এমনি কোনো চাপ ছাড়া, কোনো বল ছাড়া। ওকে, স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে কোনো গ্যাস বা তরলের তরলের চারিদিকে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। এবং এটা কিন্তু ঘটে হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে। যেমন তুমি মনে করো এই একটা পাত্র, এই পাত্রে তুমি এতটুকু পানি নিয়েছো। সাপোজ এতটুকু পানি নিয়ে তোমরা ওই যে স্কুল ড্রেস, তাই না, ওই ড্রেসে মাঝে মাঝে নীল দাও একটু ভালো দেখানোর জন্য, দাও কিনা? তো এই নীল যখন তুমি দাও, ধরো 1 ফোঁটা দিলা এখানে, 1 ফোঁটা, তা ও কিন্তু এই পানি সমস্ত পানি জুড়ে মিশে যায় এবং সমানভাবে মিশে যায়। কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম এমন কিন্তু হয় না, ও চারিদিকে মিশে যায় একদম সমানভাবে, মানে সমসত্বভাবে মিশে যায়। তাহলে এখান থেকে আমরা আরো একটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে ব্যাপন ততক্ষণ ঘটবে যতক্ষণ না সব জায়গায় ওই পদার্থটার ঘনত্ব সমান হয়ে যায়। যেই পদার্থটা আসলে ব্যাপিত হচ্ছে, ওই পদার্থের ঘনত্বটা চারিদিকে সমান না হওয়া পর্যন্ত ব্যাপনটা চলতে থাকে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর আসছে হলো নিঃসরণ। নিঃসরণ নিঃসরণ কিন্তু ব্যাপনেরই আরেক রূপ, বাট এই নিঃসরণটা হবে হচ্ছে সরু ছিদ্রপথে। সরু ছিদ্রপথে সরু ছিদ্রপথে কোনো গ্যাস বা তরলের সজোরে বেরিয়ে আশাকে নিঃসরণ বলে। এবং এটাও কিন্তু সেই উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে। এটা কি ছিল? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে, নিম্ন ঘনত্বের দিকে। ঠিক এটাও উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বের দিকে, বাট এটার জন্য কোনো বল প্রযুক্ত হবে না, বাট এটার জন্য একটা বল প্রযুক্ত হবে। ওকে, এটার জন্য কি হবে? একটা বল প্রযুক্ত হবে। মনে করো এই একটা বেলুন, এর ভিতরে কিছু গ্যাস আছে, হ্যাঁ। তো এই গ্যাসগুলো
দেখো তো, এই বেলুন যখন ফোলানো হয় না তখন কিন্তু তার নির্দিষ্ট একটা আয়তন থাকে। যখন ফোলানো হয় তখন তাকে জোর করে ফোলানো হয়, কিন্তু এটা মানে এই চারিপাশ কিন্তু জোর করে ফুলে থাকে। তুমি যখন বাতাস বের করে দিবা দেখবে যে এই বেলুনটা আবার আগের অবস্থায় ফিরে গেছে, আবার ছোট হয়ে গেছে। তার মানে ওকে জোর করে ফোলানো হচ্ছে না। তার মানে তুমি যখন ফুলাচ্ছ তখন গ্যাস, এই যে এর ভিতরে গ্যাসের অণুগুলো খুবই কাছাকাছি থাকছে, খুবই ঘনভাবে থাকছে। এবং এই যে বাইরের যে চাপটা, এই চাপটাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। যত ফুলাবা তত চাপ বাড়বে ভিতরে বায়ুর, তাই না? কারণ এ তত বেশি জোরে এরকম চাপতে থাকবে বেলুনের চারিধার। এবং যখন তুমি এখানে একটা ছিদ্র করে দিবা, সাপোজ ছিদ্র করে দিলে কিন্তু ফেটে যাবে, ঠাস করে ফেটে যাবে। বাট তুমি যদি ওখানে একটু টেপ লাগিয়ে, সাপোজ কস টেপ লাগিয়ে ফুটো করে দাও, তাহলে দেখবে আস্তে 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 বাতাস বেরিয়ে যাচ্ছে সজোরে। কেন বেরোচ্ছে? কারণ এই যে এই চারিদিকে, এর বাইরের চারিদিকে ঘনত্বটা কম বাতাসের, আর ভিতরে ঘনত্ব বেশি। আমরা দেখলাম কারণ এখানে চারিদিকতে চাপ দিয়ে বায়ুটা একটু বেশি করে রাখছে আর কি, তাই না? মানে বায়ুর অণুগুলো অনেক ঘনভাবে আছে। বাট বাইরে তো এমন নেই, বাইরে তো খুবই ঘনত্ব কম। সেই জন্য ও চাবে কি বাইরের সাথে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করতে। ওকে, সেই জন্যই মূলত ও বাইরের দিকে আসছে। তাহলে এরও উদ্দেশ্য কি সমসত্ব মিশ্রণ তৈরি করা, এরও উদ্দেশ্য কি সমসত্ব মিশ্রণ তৈরি করা, বা চারিদিকে সমসত্ব আকারে থাকা। তাহলে আশা করি তোমাদের নিঃসরণ আর ব্যাপন সম্পর্কে ধারণা এসছে। এখন দেখো, এই নিঃসরণও কিন্তু একটা ব্যাপন। কেন? কারণ এই নিঃসরণের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়া কার ধর্ম? ব্যাপনের ধর্ম। আর সেটা যদি সরু ছিদ্রপথ হয়, সরু ছিদ্রপথ এবং সজোরে বেরিয়ে যায়, তাহলেই সেটা নিঃসরণ হবে। ওটা ব্যাপন হবে ঠিক আছে, বাট ওর স্পেশালি নাম হচ্ছে নিঃসরণ। বুঝা গেল বিষয়টা? এরপর চলো আমরা গ্রাহামের সূত্রটা সম্পর্কে আলোচনা করি। গ্রাহামের সূত্র। গ্রাহামের সূত্রটা কি? গ্রাহাম বলছে স্থির তাপমাত্রায় ও স্থির চাপে কোন গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভর বা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে আমাদের গ্রাহামের সূত্র। এখন এই তাপমাত্রাকে আমরা টি ধরলাম, চাপকে আমরা পি ধরলাম, ব্যাপন হারকে আমরা আর ধরলাম, আর আণবিক ভরকে এম ধরলাম, ক্যাপিটাল এম, ঘনত্বকে আমরা ডি ধরলাম। এখন যদি আমরা এটার একটা গাণিতিক রূপ দেখতে চাই, তাহলে কি হবে? দেখো তো, ব্যাপন হার আর এইটা ব্যস্তানুপাতিক, মানে 1/, তাই না? কার ব্যস্তানুপাতিক? আণবিক ভরের বর্গমূলের। তাহলে আণবিক ভর তার আবার বর্গমূল, মানে তার রুট, এর ব্যস্তানুপাতিক। আবার ঘনত্বেরও আবার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বেরও। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে আবার কি লেখা যাবে? আর সমানুপাতিক 1/√ডি, এটার মতো। এখানে শর্ত কি? এখানে শর্ত হচ্ছে টি এবং পি স্থির, তাই না? এই দুইটা স্থির থাকা লাগবে, তবেই এটা লেখা যাবে। এই দুইটা ভিন্ন ভিন্ন হয়ে গেলে কিন্তু আর এটা লেখা যাবে না। তাহলে এখান থেকে আমরা যদি একটা সূত্র দাঁড় করাতে চাই, তাহলে কিভাবে দাঁড় করানো যাবে দেখি আমরা একটু।
আমরা এই সমানুপাতিক উঠাই দিয়ে কি লিখতে পারবো? সমানুপাতিক উঠাই দিয়ে আমরা লিখতে পারবো সমান সমান একটা ধ্রুবক। তাহলে একটা ধ্রুবক লিখো, লেখার পরে কি লিখতে পারবো? 1/m। এটাই তো, এটা থেকে এখানে আসছে আমরা, ঠিক আছে? এটা লিখতে পারবা, সরি রুট এম আছে এটা। এখন দেখো, আমরা যদি দুইটা ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে দেখি, মনে করো এ একটা গ্যাস, এ একটা গ্যাস আর বি একটা গ্যাস, ওকে? তো এ গ্যাসের ব্যাপন হার হলো R1 এবং আণবিক ভর হলো M1, এবং বি গ্যাসের ব্যাপন হার হলো R2 এবং আণবিক ভর হচ্ছে M2। যদি তাই হয়, এখন আমরা যদি এই সূত্রে মানগুলো বসাই, তাহলে এ গ্যাসের ক্ষেত্রে কি হবে বলতো? এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে কি হবে? এ গ্যাসের ক্ষেত্রে R1 ইকুয়াল কি হবে? K ইন্টু 1/√M1, তাই তো? জাস্ট মান বসিয়েছি। এ গ্যাসের ব্যাপন হার ছিল R1, আণবিক ভর ছিল M1, সেটা করেছি। এটা 1 নম্বর সমীকরণ দাও। আর বি গ্যাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখব যে R2 ইকুয়াল K ইন্টু 1/√M2, জাস্ট মান বসাইছে, কিছুই না, ওকে? অর্থাৎ বি গ্যাসের ব্যাপন হলো R2 এবং আণবিক ভর হচ্ছে M2। এটা 2 নম্বর সমীকরণ দাও। এখন 1 কে 2 দ্বারা ভাগ করে দাও। 1/2 যদি করো, তো ভাগ যদি করো, এর লেফট হ্যান্ড ভাগ এর লেফট হ্যান্ড, তাই না? অর্থাৎ R1 ভাগ হচ্ছে R2 ইকুয়াল এর রাইট হ্যান্ড ভাগ হলো এর রাইট হ্যান্ড। এর রাইট হ্যান্ড কত আছে? K ইনটু 1/√M1, আর এর রাইট হ্যান্ড কত আছে? K ইনটু 1/√M2, এই তো। এখন এই কে কে কেটে যায়, তাই তো? তো এখন এটা সমান কি লেখা যাবে? R1 ভাগ হলো R2 ইকুয়াল, আমরা যদি এই গুণটাকে ভাগ দিয়ে, এই ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দিই, তাহলে কি হবে? 1/√M1 ইনটু, এটা উল্টাই যাবে জাস্ট, অর্থাৎ √M2 উপরে যাবে আর M1 আসবে নিচে, ঠিক আছে? এবার গুণ করে দাও, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে ফাইনাল আমরা কি পাবো? R1 ভাগ হচ্ছে R2 ইকুয়াল M2 এর √M2 এর সাথে 1 গুণ করলে √M2, আর হচ্ছে √M1 এর সাথে 1 গুণ করলে √M1, এটাই তো। এখন এখান থেকে ফাইনালি যেটা আমরা পাচ্ছি, এই দুইটাই যেহেতু রুট আছে, তো আমরা হোল রুট লিখতে পারি। এটা কি লিখতে পারি? হোল রুট। তাহলে এটা হচ্ছে R1 ভাগ হচ্ছে R2 ইকুয়াল √M2 ডিভাইডেড বাই M, এটা আমরা লিখতে পারবো। এটাই মূলত আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। এটাই কি আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। এখন এখানে যেহেতু ঘনত্বের বর্গমূলেরও ব্যস্ত আনুপাতিক, তার মানে এরকম আরো একটা সূত্র, মানে সম্পর্ক আসবে এর মতোই। সেটা কেমন হবে দেখো তো? সেটা হবে R1 ভাগ হচ্ছে R2 ইকুয়াল √D2 ডিভাইডেড বাই D1। তাহলে দেখো তো, এই তিনটা এখন সমান লিখতে পারি কিনা আমরা? এটাও এই যে √M2 ভাগ M1, এটাও হচ্ছে R1 ভাগ R2 এর মান, আবার √D2 ভাগ D1, এটাও R1 ভাগ R2 এর মান, তার মানে তিনটাই সমান, তাই না? অর্থাৎ আমরা লিখতে পারবো R1 ভাগ হচ্ছে R2 ইকুয়াল √M2 ডিভাইডেড বাই M1 ইকুয়াল √D2 ডিভাইডেড বাই D1, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা বলো তো, যার ভর বেশি সে কি দ্রুত দৌড়াতে পারে, নাকি যার ভর কম সে দ্রুত দৌড়াতে পারে? যার ভর কম সে বেশি জোরে দৌড়াতে পারে, যার ভর বেশি সে কিন্তু তুলনামূলকভাবে কম দৌড়াতে পারে। তার মানে যার আণবিক ভর বেশি, আমরা যদি এখান থেকে একটু বাস্তবিক ফিল করতে চাই এখান থেকে, তাহলে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার, মানে তার দৌড়ানোর ক্ষমতা, ব্যাপন হার মানে কি? দৌড়ানোর ক্ষমতা, ব্যাপন হার কম। যদি আণবিক ভর বেশি হয়, ব্যাপন হার কম হবে। তার মানে আমরা এখান থেকে যদি একটা বেশি আর একটা কম হয়, তাহলে ব্যস্ত আনুপাতিক। তাই দেখা আছে ব্যস্ত আনুপাতিক, ব্যাপন হার, আণবিক ভর, দুইটা ব্যস্ত আনুপাতিক। এরপর দেখো, সময়ের সাথে একটা সম্পর্ক আছে। যে যত কম সময়ে কাজটা সম্পাদন করতে পারবে, তার ক্ষমতা বেশি। তাহলে যে যত কম সময়ের ভিতরে দৌড়ানো সম্পন্ন করতে পারবে, তার ব্যাপন হারটা বেশি। বোঝেন এই বিষয়টা? তাহলে
যে যত কম সময়ে দৌড় সম্পন্ন করতে পারবে বা ব্যাপন সম্পন্ন করতে পারবে তার ব্যাপন হারটা বেশি হবে। ক্লিয়ার? ধরো কেউ 10 সেকেন্ডে 100 কিলোমিটার পথ অতিক্রম করেছে, আর কেউ 5 সেকেন্ডে 100 কিলোমিটার পথ অতিক্রম করেছে। তুমি কার ক্ষমতা বেশি বলবা? নিশ্চয়ই যে কম সময়ে করেছে তার ক্ষমতা বেশি বলবা। ঠিক একইভাবে এটাও, যে যত কম সময়ে সম্পাদন করতে পারবে তার ব্যবধান তত বেশি হবে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ব্যাপন হারও সময়ের ব্যস্তানুপাতিক। মানে সময় কম ব্যাপন হার বেশি, সময় বেশি ব্যাপন হার কম, একটা কম আরেকটা বেশি, এটাও ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক যদি হয় আমরা লিখতে পারবো এখান থেকে, আমি একটু উপরের গুলো মুছে দিই, এখান থেকে আমরা আরো কিছু সূত্র দাঁড় করাতে চাচ্ছি। দেখো কি লেখা যায়, তাহলে কি হচ্ছে আর সমানুপাতিক 1/t, এটা লিখতে পাচ্ছি কারণ একটা অপরটার ব্যস্তানুপাতিক। আমরা এখন যদি এখান থেকে একটা সম্পর্ক দাঁড় করাতে চাই তাহলে আর সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান ধ্রুবক 1/t। এখন দুইটা গ্যাসের ক্ষেত্রে যদি হয় তাহলে লিখতে পারবো r1 সমান k ইন্টু 1/t1, একটা লিখতে পারবো r2 ইকুয়াল k ইন্টু 1/t2। এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 2 নম্বর সমীকরণ দাও, আগের মতোই। এখন 1/2 করো, 1/2 যদি করো তাহলে হবে r1 ভাগ হচ্ছে r2 ইকুয়াল k ইন্টু 1/t1 ডিভাইড বাই k ইন্টু 1/t2। এটা কাটা। এখন কি লেখা যাবে এটা দেখো তো, r1 ভাগ হচ্ছে r2 ইকুয়াল এটা 1/t1 ইন্টু t2 ডিভাইড বাই 1, অর্থাৎ গুণ দিয়ে আমরা জাস্ট উল্টাই দিলাম। এখন আগের মতোই r1 ডিভাইড বাই r2 ইকুয়াল, এখন যদি এই t2 এর সাথে অনগুণ করো তাহলে হবে t2 আর নিচে t1 এর সাথে অনগুণ করলে t1। তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো r1 ভাগ r2 সমান t2 ভাগ t1, সেটা আমরা এখানে লিখে দিই। তাহলে এটা সমান আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, সেটা হলো t1 এই t2 ভাগ হচ্ছে t1। ওকে, t2 ভাগ হচ্ছে t1। এরপর যদি আয়তন এতটুকু হয় আর একটা আয়তন এতটুকু, কোনটাই ব্যাপন হতে বেশি সময় লাগবে? এইটাই ব্যাপন হতে বেশি সময় লাগবে এবং এইটাই ব্যাপন হতে কম সময় লাগবে। তার মানে কম সময় লাগা মানে কি তার ব্যাপন হার বেশি, আর বেশি সময় লাগা মানে কি তার ব্যাপন হার কম। একটু আগে আমরা বুঝে আসলাম বিষয়টা, তাই না? তাহলে এখানে যেহেতু কম সময় লাগছে, এটা মনে করো v1, এটা মনে করো v2, তাহলে কম সময় লাগছে, তাহলে এর ব্যাপন হার কি হবে? এর ব্যাপন হার বেশি হবে আর এর ব্যাপন হারটা কম হবে। বুঝে নাই বিষয়টা? এর কম সময় লাগছে, কম সময় লাগলে তার ব্যাপন হার বেশি, আয়তন কম সময়ও কম লাগবে, তার মানে সময় যত কম লাগবে ব্যাপন হার তত বেশি হবে। আয়তন বেশি, তার মানে তার ব্যাপিত হতে সময় বেশি লাগবে, তার মানে তার ব্যাপন হারটা কম, তার ব্যাপন হারটা কম। তাহলে এখান থেকে আমরা আরো একটা সূত্র দাঁড় করাতে পারি, এইটা সমান কি লিখতে পারবো, v1 ভাগ হচ্ছে v2। এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমাদের এখান থেকে যদি আমরা কিছু প্রশ্ন দেখি, বলছে যে ব্যাপন হারের সাথে সম্পর্ক বিদ্যমান কোনটি? তাহলে ব্যাপন হারের সাথে সম্পর্ক বিদ্যমান তোমার অপশনে যেটা দেয়া থাকবে, আমাদের ভরেরও সম্পর্ক হতে পারে, ঘনত্বেরও সম্পর্ক হতে পারে, সময়েরও সম্পর্ক হতে পারে, আয়তনেরও সম্পর্ক হতে পারে। বাট তোমার প্রশ্নে যদি সময় আয়তন দিয়ে দেয় তাহলে তোমার ভর অথবা ঘনত্ব যে কোনো একটা বাঁচতে হবে, কারণ আমাদের গ্রাহামের সূত্রে বলা ছিল ব্যাপন হার ঘনত্ব অথবা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই দুইটা কথা উল্লেখ ছিল। এই তাপমাত্রা, সরি, এই সময় এবং এই আয়তন, এই দুইটা কথা কিন্তু উল্লেখ ছিল না। সো এই ক্ষেত্রে একটু সতর্ক থেকো। ওকে, আমরা এইগুলো এই সূত্রটা দাঁড় করিয়েছি মূলত আমাদের বিভিন্ন ম্যাথ করতে কাজে লাগবে, তাই ঠিক আছে। এবং এই সূত্রটা কিন্তু সঠিক, এটা ভুল না কিন্তু, বাট অপশনে যদি দিয়ে দেয় তখন কিন্তু তোমার
হয় আণবিক ভর নিতে হবে, নাই ঘনত্ব নিতে হবে। ক্লিয়ার? এটার কি বলছে, কোনটি গ্যাসের ব্যাপন হারের সূত্র, তাই না? এটা পড়েছিল সিলেট বোর্ড 2016-তে। তো ব্যাপনের হারের সূত্র একটু আগে দেখে আসলাম, আর সমানুপাতিক 1/√/m1 বাকি 1/√/d1, সরি, এম আর ডি, আণবিক ভরের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক অথবা ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। এটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম, তাহলে এইটা যেখানে থাকবে। এরপর কি বলে যে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড এবং ইথিন কোনটির ব্যাপন হার বেশি? এটা পড়ছিল সিলেট বোর্ড 17-তে, দিনাজপুর বোর্ড 17-তে, সিলেট বোর্ড 16-তে, সিলেট বোর্ড 15-তে, যশোর বোর্ড 17-তে এবং ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্ট ছিল 2007 সালে, ওই অ্যাডমিশন টেস্টেও এই প্রশ্নটা পড়ছিল। ঠিক আছে, তার মানে এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড এবং ইথিন, তাই না, এদের আণবিক ভরটা নির্ণয় করো। তোমার আর তো কিছু দেয়া নেই, ঘনত্ব দেয়া থাকলে নাই সরাসরি নির্ণয় করা যেত, বাট ঘনত্ব তো দেয়া নেই, তার মানে একমাত্র বুদ্ধি হচ্ছে আণবিক ভর নির্ণয়। তো চলো আণবিক ভরটা নির্ণয় করে ফেলি। নাইট্রোজেন, তাই না, নাইট্রোজেনের এটা হলো আণবিক ভর, হ্যাঁ, আণবিক ভর। নাইট্রোজেনের আণবিক ভর হলো 14 দুগুণী 28। তারপর আছে অক্সিজেন, অক্সিজেন হলো 16 দুগুণী 32। তারপর আছে কার্বন মনোক্সাইড, কি আছে, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের কার্বনের হলো 12, অক্সিজেনের হলো 16, তাহলে 12 আর 16 হচ্ছে 28, কত, 28। এরপর আছে ইথিন, C2H4, তাহলে 12 দুগুণে 24, 24 আর 4 কত হয়, 28 হয়। ঠিক আছে, 24 আর 4 কত হয়, 28 হয়। এখন এখানে কার ব্যাপন হার বেশি এবং কার ব্যাপন হার কম? আমরা একটু আগে দেখে আসলাম ব্যাপন হারের সাথে এই যে আণবিক ভর, সেটা বর্গমূলের ব্যস্ত আনুপাতিক সম্পর্কে। তার মানে একটা ব্যস্ত আনুপাতিক মানেই কি, একটা বাড়লে আর একটা কমবে, কতটুকু বাড়বে কতটুকু কমবে সেটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে। ক্যালকুলেশন করার আগে আমরা কিভাবে বুঝবো, যেহেতু একটার ব্যস্ত আনুপাতিক, সুতরাং একটা বেশি হলে আরেকটা কম হবে, একটা কম হলে আরেকটা বেশি হবে। ওকে, তার মানে দেখো আমরা যদি দেখি তাহলে দেখবো যে এর আণবিক ভরটা সবচেয়ে বেশি, তাহলে ভর বেশি, ভর বেশি, ব্যবহার কম, তার মানে এর আণবিক ভরটা সবচেয়ে কম। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা এর আণবিক ভর অর্থাৎ নাইট্রোজেনের আণবিক ভর, কার্বন মনোক্সাইডের আণবিক ভর আর ইথিনের আণবিক ভর সব সমান। তার মানে এই তিনটারই ব্যবহার সমান। বোঝা গেল? কারণ যেহেতু আণবিক ভর কম বেশ না, সুতরাং তাদের ব্যবহারটাও কি হবে, সমান হবে। ক্লিয়ার বিষয়টা? ব্যবহারটাও সমান হবে এবং এর থেকে এই যে নাইট্রোজেনের ব্যবহার আবার বেশি হবে, কারণ এর থেকে এর ভরটা কম, ভরটা কম হলে তার ব্যবহার বেশি, ভরটা বেশি হলে তার ব্যবহার কম। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপর চলো আমরা আরেকটি সম্পর্ক দাঁড় করবো, সেটা হলো যদি তোমার চাপটা ভিন্ন হয়, সাপোজ চাপটা যদি ভিন্ন হয়, এখানে তো আমরা স্থির তাপমাত্রা ও চাপের ক্ষেত্রে হিসাব করেছিলাম, এখন চাপটা ভিন্ন। ওকে, তাহলে তাপমাত্রা স্থির, ঠিক আছে, কিন্তু চাপ ভিন্ন, তাহলে সেই ক্ষেত্রে গ্রাহামের সূত্র কি হবে? এমন হলে গ্রাহামের সূত্র, এমন হলে গ্রাহামের সূত্রটা কেমন হবে? ঠিক আছে, চলো দেখি আমরা। তবে দেখো চাপ যদি ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে গ্রাহামের সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে গ্রাহামের সূত্র হবে আর সমানুপাতিক পি। তার মানে চাপ বাড়লে ব্যাপন হার বাড়ে। মনে করো বায়ুর চাপ অনেক বেশি, তাহলে তুমি যখনই ছিদ্র করে দিবা তত দ্রুত চারিদিকে ছড়িয়ে যাবে, বা চারিদিক থেকে বাহ্যিক চাপটা বেশি হচ্ছে, তাহলে তত দ্রুত ছড়িয়ে যাবে, আর দ্রুত ছড়ালেই তার ব্যাপন হার বেশি হবে। ঠিক আছে, তার মানে চাপটা বেশি হলে আসলেই ব্যাপন হারটা বেশি হয়, সেই জন্য একটা আরেকটার সাথে সমানুপাতিক। আর একটু আগে দেখে আসছিলাম, কি দেখে আসছিলাম, যে
ভরের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক সেটাই। এখন এইটা থেকে আমরা যদি দুইটা ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে দেখি, অর্থাৎ হচ্ছে তোমার এ একটা গ্যাস আর বি একটা গ্যাস, এই দুইটা গ্যাসের ক্ষেত্রে যদি দেখি তাহলে কি হবে, এখান থেকে আমরা সমানুপাতিক উঠাই দিয়ে সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান একটা ধ্রুবক লিখতে পারবো। লিখলাম, তারপরে এই পাশে যা আছে তাই, অর্থাৎ পি ইন্টু 1/√m। এই তো। এখন এ গ্যাসের ক্ষেত্রে আমরা মনে করলাম এই যে এই ব্যবধানটা হলো r1 এবং হলো চাপটা হলো p1 এবং আণবিক ভরটা হলো m1। আর বি গ্যাসের ক্ষেত্রে ব্যবধানটা মনে করলাম r2 আর চাপ মনে করলাম p2 আর ভরটা মনে করলাম m2। এখন ভাগ করে দাও, এটা ভাগ এটা যদি করো তাহলে কি হবে বলতো, ভাগ করলে কে কে কেটে যাবে, তাই তো, কে কেটে যাবে। এবং এটাকে আমরা যদি একটু গুণ দিয়ে উল্টাই দিই তাহলে কি হবে দেখো তো, এখানে হবে হচ্ছে r1 ভাগ হচ্ছে r2 ইকুয়াল টু p1 ভাগ হলো p2 ইনটু 1/√m1 ইনটু, এটা উল্টাই দেবো জাস্ট, এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টাই দিচ্ছি। ওকে, যেমন 1/√m2 উপরে যাবে আর নিচে আসবে 1। এখন কি হবে দেখো তো, r1 ভাগ হলো r2 ইকুয়াল টু p1 ভাগ হলো p2 ইনটু m2 এর সাথে অনগুণ করো, তার মানে √m2 ডিভাইড বাই m1 এর সাথে অনগুণ করো, তার মানে √m। এটাই তো। এখন ফাইনালি আমরা এটা সমান কি লিখতে পারবো, r1 ভাগ হলো r2 ইকুয়াল p1 ভাগ হলো p2 ইনটু, এটা হোল রুট লিখতে পারবো, দুইটাই যেহেতু রুট, তাহলে m2 ভাগ হলো m। এটা হচ্ছে যদি চাপ ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এখানে আণবিক ভরের জায়গায় তুমি ঘনত্ব নিয়েও কাজ করতে পারতে। তখন কি হতো, r1 ভাগ r2 ইকুয়াল p1 ভাগ p2 ইনটু √d2 ভাগ d1। ওকে, এরপর চলো আমরা যে বাকি সমস্যাগুলো আছে সেইগুলো সমাধান করি। তো আমাদের সূত্রটা কি ছিল, মেইন সূত্রটা ছিল, আমরা হেডলাইনে লিখে রাখছি, মেইন যে সূত্রটা আমরা পেয়েছিলাম গ্রামারে, সেই সূত্রটা হলো r1 ভাগ হলো r2 ইকুয়াল t1 ভাগ t2 ভাগ t1 ইকুয়াল v1 ভাগ v2 ইকুয়াল √m2 ভাগ m1 ইকুয়াল √d2 ভাগ d1। এটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখন আমরা এক এক করে সমস্যাগুলো সমাধান করি। প্রথমে কি আছে দেখো, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে অ্যামোনিয়া গ্যাসের ব্যবহার হলো 10√2 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে বলছে হাইড্রোজেন সালফেটের ব্যবহারটা কত, এটা পড়ছিল ফার্স্ট 7-8। ঠিক আছে, তাহলে চলো নির্ণয় করি। আমাদের কি কি দিয়ে আছে, একটার ব্যবহার দেওয়া রয়েছে, এটা r1 ধরলাম, আরেকটার ব্যবহার নির্ণয় করতে হবে, সেটা r2 ধরলাম। আর কি কিছু দেওয়া আছে, দেওয়া নেই, বাট আমরা এখান থেকে আরো একটা জিনিস নির্ণয় করতে পারি, সেটা হলো আণবিক ভর। এর আণবিক ভরটা নির্ণয় করতে পারবো এবং এর আণবিক ভরটা আমরা নির্ণয় করতে পারবো। এর আণবিক ভর মনে করলাম m1 আর এর আণবিক ভর মনে করলাম m2। সেখান থেকে আমরা খুব সহজেই r2 এর মানটা হিসাব করতে পারবো। এই সূত্রে যদি বসাই দিই তাহলে আমাদের m আর r এই দুইটার ভিতরে সম্পর্ক নিতে হবে, m আর r, তার মানে আমরা এখন লিখবো r1 ভাগ r2 ইকুয়াল √m2 ভাগ m1, এইটাই লিখবো। তাহলে কি লিখবো, এখানে লিখি r1 ভাগ হলো r2 ইকুয়াল √m2 ভাগ হচ্ছে m1। এখন মানগুলো বসাও, r1 এর মান কত রয়েছে 10√2, r2 এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। m1 এর মানটা কত আছে, m1 এর মানটা হলো এর আণবিক ভর। তো এর আণবিক ভর যদি হিসাব করো তাহলে নাইট্রোজেনের হলো 14 আর এই H3 মানে 3, মানে 14 আর 3 কত হয় 17, কত হয় 17। আশা করি তোমরা আণবিক ভরটা নির্ণয় করতে পারো। এরপর m2 যদি তুমি নির্ণয় করো, m2 এটা কত আছে দেখো তো, এটা কি আছে H2S, তাহলে সালফারের হলো 32, সালফারের কত 32 আর এর কত 2, তাহলে 32 আর 2 হচ্ছে 34, কত হলো 34। এখানে বসাও, ক্যালকুলেশন করো, মান চলে আসবে। দেখি আমরা মানগুলো বসিয়ে দিই। আর অনের মানটা কত আছে 10√2, নিচে r2 এর মানটা নেই, নির্ণয় করতে হবে, ইকুয়াল √ m2 এর মানটা কত আছে 34,
ভাগ হলো m1 এর মানটা কত 17। ওকে, তাহলে দেখো তো 10√2 ভাগ r2 ইকুয়াল 34 কে 17 দ্বারা ভাগ করলে 2, তার মানে 2, আবার এই রুটটা ছিল তাই রুট, এর নিচে মনে মনে 1 আছে। এখন তুমি যদি 8 গুণ করো তাহলে কি হবে, r2 ইন্টু √2 ইকুয়াল 10√2 ইন্টু 1, অর্থাৎ 8 গুণ কোনাকাটি গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। ক্লিয়ার? এরপর আমাদের লাগবে তো r2 এর মান, তাহলে r2 সমান কি লেখা যাবে, 10√2 এর সাথে 1 গুণ করলে 10√2 কে 10√2, আর এই √2 এর সাথে গুণ ছিল, ওই পাশে যখন যাবে তখন ভাগ, এটা কেটে যায়, তাহলে থাকছে কত 10। তাহলে এর ব্যবধানটা 10 মিটার কিউব পার সেকেন্ড। ক্লিয়ার বিষয়টা? ওকে, এরপর কি আছে দেখো তো, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে ক্লোরিন ও অজ্ঞাত একটা গ্যাস, এই দুইটা গ্যাসের নিঃসরণ হারের অনুপাত। আর এই যে গ্রাহামের সূত্রটা নিঃসরণ ব্যাপন দুইটার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, কারণ নিঃসরণ একটা ব্যাপন, বুঝা গেছে? তাই নিঃসরণ আর ব্যাপন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, দুইটাই একই। ওকে, গ্যাসের নিঃসরণের হারের অনুপাত, নিঃসরণের হারের অনুপাত, তার মানে r1 ভাগ r2 এর মানটা দেওয়া আছে। কি দেওয়া আছে এখান থেকে আমরা দেখি, একটা জিনিস দেওয়া আছে, r1 ভাগ হলো r2 এর মানটা কত দেওয়া আছে, 6:7, মানে 6/7। বোঝা গেল? ইস্টু মানে বা অনুপাত মানে কি ভাগ। ওকে, ভালো কথা। এখন আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো ক্লোরিনের ঘনত্বটা দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? ক্লোরিনের ঘনত্ব দিয়ে দিয়েছে। এখন অজ্ঞাত যে গ্যাসটা, সেই গ্যাসটার আণবিক ভরটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ডি, এটা কি ডি দিয়ে আছে, আর আমাদের নির্ণয় করতে হবে অজ্ঞাত যে গ্যাস। এখানে দুইটা গ্যাস, একটা হলো ক্লোরিন গ্যাস আর একটা হলো অজ্ঞাত গ্যাস, সেটা আমরা ধরে নিচ্ছি। মনে করলাম ক্লোরিন গ্যাসের যে আণবিক ভরটা সেটা হলো m1, আর অজ্ঞাত গ্যাসটা মনে করলাম বি গ্যাস, এটা মনে করলাম m2। ঠিক আছে, তাহলে m1 এর মানটা, m1 এর মানটা কত হবে, m1 এর ঘনত্বটা দিয়ে আছে, দেখো ঘনত্ব, ক্লোরিনের ঘনত্ব দিয়ে আছে, আণবিক ভর দেওয়া নেই। তাহলে ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আণবিক ভর পেয়ে যাবে। কি বললাম? সর্বক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে তুমি আণবিক ভরটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 36 দুগুণে 72, কত হলো 72। আমাদের m2 এর মানটা নির্ণয় করতে হবে। তার মান নির্ণয় করতে হবে m2, মানে অজ্ঞাত গ্যাসের আণবিক ভরটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন মানগুলো বসিয়ে দাও। আমরা তো তাহলে সম্পর্ক কার কার ভিতরে নিতে হবে, আর এবং এম এর মধ্যে। তাহলে আর এবং এম এর মধ্যে সম্পর্কটা কি আছে, r1 ভাগ r2 ইকুয়াল রুট আবার m2 ভাগ m1, এই তো। এখন এই r1 ভাগ r2 এর একটা মান তুমি পেয়েছো 6/7 ইকুয়াল রুট আবার m2 এর মান তোমার নির্ণয় করতে হবে, বাট m1 এর মানটা তোমার আছে, m1 এর মানটা কত, 72। ওকে, এখন দেখো এই রুট যখন এই পাশে আসবে তখন কি হয়ে যাবে, স্কয়ার, তাই না? তাহলে লিখতে পারবো 6/7 তার হোল স্কয়ার ইকুয়াল ওই ভাই কি থাকবে, m2 ডিভাইড বাই 72। এখন m2 যদি m2 কে যদি একা বানাতে চাও, তাহলে m2 এর সাথে 72 ভাগ আছে, এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এর সাথে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে m2 সমান কি হয়ে যাবে, m2 সমান আসলে পাবো 6/7 তার হোল স্কয়ার ইনটু 72। জাস্ট ওই পাশে যে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ কি m2 এর সাথে ভাগ ছিল, যখন এই পাশে আসবে তখন এর সাথে কি হবে, গুণ হবে, গুণিত হয়েছে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এখানে তোমরা ক্যালকুলেশন করবে, দেখবে একটা অ্যানসার আসবে, সেটা হচ্ছে আমাদের অজ্ঞাত গ্যাসের আণবিক ভর। এখন দেখো আমরা তার পরেরটা যদি সমাধান করি, তারপরটা কি আছে, যে চাপে 25 সেকেন্ডে 15 মিটার কিউব অক্সিজেন গ্যাস পরিব্যাপ্ত হয়, তার মানে একটা সময়ে একটা নির্দিষ্ট আয়তনের গ্যাস পরিব্যাপ্ত হচ্ছে, এটাই হচ্ছে ব্যাপন হার। ব্যাপন হার সমান লেখা যাবে আয়তন ভাগ হচ্ছে সময়, আয়তন ভাগ কি সময়। আমরা যদি এখান থেকে ব্যাপন হারের সংজ্ঞা দিতে চাই, তাহলে যে নিচে থাকে সেটা একক ধরে নিতে হয়, 1 একক। তাহলে একক সময়ে যত
মিটার কিউব গ্যাস পরিব্যাপ্ত হয় তাকে ওই গ্যাসের ব্যাপনহার বলে। ক্লিয়ার? তো দেখো আমাদের এখানে যদি আমরা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে দেখি, অক্সিজেন গ্যাসের ব্যবহারটা মনে করলাম আরন, ঠিক আছে? অক্সিজেনের ব্যবহার কত? আরন। তাহলে আয়তনকে সময় দ্বারা ভাগ করতে হবে। আয়তন কত? 15 আর সময় কত? 25। ভাগ করলে 0.6 পাবা। কত পাবা? 0.6। আর এখানে অক্সিজেনের ঘনত্বটা দেওয়া আছে, কত দেওয়া আছে? অক্সিজেনের ঘনত্বটা দেওয়া আছে হলো তোমার 16। কত দেওয়া আছে? 16। তার মানে D1 সমান 16 দেওয়া আছে। ওকে, এরপর আরেকটা গ্যাস, সেটার নাম হলো ক্লোরিন। সেটার নাম কি? ক্লোরিন, যেটার সময় এবং আয়তন দুইটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি কি নির্ণয় করতে পারবো? এখান থেকে আমি R2 এর মানটাও নির্ণয় করতে পারবো। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে R2 ইকুয়াল কি হবে? আয়তন ভাগ হলো সময়, তার মানে 25 ভাগ হলো 62.5 ভাগ করলে 0.4 হবে। কত হবে? 0.4। এবং D2 এর মানটা আমাদের নির্ণয় করতে হবে যে ক্লোরিনের আপেক্ষিক ঘনত্ব কত সেটা নির্ণয় করতে হবে। তার মানে D2 সমান হবে। ক্লিয়ার? তার মানে আমাদের এখান থেকে যে সম্পর্কটা আছে সেই সম্পর্ক থেকে আর এবং ডি এর সম্পর্কটা নিতে হবে। তাহলে আমরা কি লিখবো? R1 ভাগ হচ্ছে R2 ইকুয়াল রুট ওভার D2 ভাগ হচ্ছে D1। মানগুলো বসিয়ে দাও। R1 এর মানটা রয়েছে 0.6, R2 এর মানটা হলো 0.4 ইকুয়াল রুট ওভার D1 এর মানটা হচ্ছে 16, D2 এর মানটা তোমার নির্ণয় করতে হবে। ওকে, এই রুটটা যখন এই পাশে আসবে তখন কি হয়ে যাবে? স্কয়ার, অর্থাৎ 0.6 ভাগ হলো 0.4 তার হোল স্কয়ার, এরকম হবে। আর ওই ভাগে থাকবে 16 ভাগ হলো D2। এখন দেখো এই স্কয়ারটা ও পাবে, তাহলে 0.6 তার হোল স্কয়ার, 0.4 তার হোল স্কয়ার, 16 ভাগ হচ্ছে D2। আর গুণ করে দাও, তাহলে D2 ইন্টু 0.6 তার হোল স্কয়ার ইকুয়াল 0.4 তার হোল স্কয়ার ইন্টু 16, অর্থাৎ আর গুণ করে দিয়েছে এভাবে। তাহলে D2 সমান ফাইনালি আমরা কি পাবো? D2 সমান ফাইনালি পাবো 0.4 তার হোল স্কয়ার ইনটু 16 ভাগ হলো 0.6 তার হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হচ্ছে তোমার D2 এর মান। এর পরের প্রশ্ন কি আছে? এর পরের প্রশ্ন হচ্ছে, আর এগুলো কিন্তু বিভিন্ন অ্যাডমিশন টেস্টে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা সুয়েট 11-12 তে পড়ছিল, তার আগে একটা কুয়েট 10-11 তে পড়ছিল, তার আগে এটা সাস্ট 7-8 এ পড়ছিল। তার আগে আমরা বোর্ডটা ক্লিয়ার করে নিই। দেখো এ ও বি দুইটা গ্যাস, এই দুইটা গ্যাসের নিঃসরণ হার যতক্ষণে দিয়ে রয়েছে, তাহলে এ আর বি দুইটা গ্যাস। এটা হলো এ গ্যাস যার নিঃসরণের হার আর1 ধরলাম, এটা দেওয়া আছে হলো 0.3। কত দেওয়া আছে? 0.3। এবং এ গ্যাসের আমাদের কি নির্ণয় করতে হবে? এ গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে হবে। কি বলেছে? বি গ্যাসের ঘনত্ব 14 হলে এ গ্যাসের কত, মানে এ গ্যাসের ঘনত্ব কত, তার মানে এ গ্যাসের ঘনত্বটা আমাদের নির্ণয় করতে হবে। বি গ্যাসের কি কি দেওয়া আছে? বি গ্যাসের এটা দেওয়া আছে, দেখো বি গ্যাসের ব্যবহারটা দেওয়া আছে, নিঃসরণ হার কত দেওয়া আছে? 0.2। তাহলে এখানে লিখো 0.2। আর এখানে D2 সমান কত দেওয়া আছে? D2 সমান দেওয়া আছে তোমার এই যে 14। কত দেওয়া আছে? 14। এখানে মান বসাও। সম্পর্ক কোনটা? এটা থেকে আর আর ডি এর ভিতরে সম্পর্ক যেটা সেটা দিতে হবে। তাহলে লিখবো R1 ভাগ R2 সমান রুট ওভার D2 ভাগ 2। R1 ভাগ R2 সমান রুট ওভার D2 ভাগ। ক্লিয়ার বিষয়টা? এরপর মানগুলো বসিয়ে দাও। R1 এর মান হচ্ছে 0.3 আর R2 এর মান হলো 0.2 ইকুয়াল রুট ওভার D2 এর মানটা হচ্ছে 14 আর D1 এর মানটা তোমার নির্ণয় করতে হবে। তো আগের মতোই ক্যালকুলেশন করবা, করে D2 এর মানটা নির্ণয় করবা। তাও আমি করে দিচ্ছি একটু। তাহলে রুটটা যখন এই পাশে যাবে তখন স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ 0.3 ভাগ হলো 0.2, স্কয়ারটা এও পাবে এও পাবে, একবারে করে দিলাম। ইকুয়াল এর পাশে কি হবে? 14 ভাগ হতো D। আর গুণ যদি করো তাহলে D1 ইনটু 0.3 তার হোল স্কয়ার ইকুয়াল 14 ইনটু 0.2 তার হোল স্কয়ার। এই যে আর গুণ এভাবে। তাহলে D1 সমান কি লিখতে পারবো? 14 ইনটু 0.2 তার হোল স্কয়ার ভাগ হচ্ছে 0.3 তার হোল স্কয়ার। ক্যালকুলেশন করবা, এটা মান চলে আসবে।
তারপর কি আছে, 52 গ্রাম কোন গ্যাসের প্রমাণ তাপমাত্রা ও চাপে 11.2 লিটার হয়, তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত? মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে, এটা আয়তন হবে। হ্যাঁ, এখানে আয়তন কথাটা লিখতে হয়তো ভুলে গেছি আমি। আয়তন কত হবে? 11.2 লিটার হয়, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? ঠিক আছে, কি হবে? বাষ্প ঘনত্ব কত হবে? ওকে, আমরা দেখি। দেখো, এখানে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলেছে, প্রমাণ তাপমাত্রা ও চাপ। এখন আমরা কোন একটা গ্যাস, সেই গ্যাসের কি দেওয়া রয়েছে? এত গ্রাম কোন গ্যাস, তাহলে পরিমাণ দেওয়া রয়েছে। পরিমাণকে তুমি যদি আণবিক ভর দ্বারা ভাগ করো, তাহলে কি পাও? মোল সংখ্যা পাও। তার মানে এন সমান, আমরা একটা সূত্র পড়েছিলাম এর আগে, ডাব্লিউ ভাগ এম ইকুয়াল ভি ভাগ 22.4, পড়েছিলাম না? এভাবে পড়েছিলাম কিন্তু। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে ডাব্লিউ ভাগ এম ইকুয়াল ভি ভাগ 22.5, এটা লিখতে পারি, তাই না? ডাব্লিউ এর মানটা কত আছে দেখো তো, ডাব্লিউ এর মানটা রয়েছে তোমার কই, 32, ভাগ হলো এম এর মান নেই, এম এর মানটা নির্ণয় করতে হবে। ভি এর মান, প্রমাণ তাপমাত্রা ও চাপে কত আছে? প্রমাণ তাপমাত্রা ও চাপ বলেছে, তাই জন্য কিন্তু আমরা ভি ভাগ 22.5 নিয়েছি। এখানে যদি বলতে হলো তোমার কক্ষ তাপমাত্রা ও চাপ, তাহলে এখানে কিন্তু আমরা লিখতাম 24.789। ঠিক আছে, মূল সংখ্যা সূত্র আমরা এর আগে পড়েছিলাম। এবার ভি এর মানটা কত আছে? এখানে ভি এর মানটা আছে তোমার 11.2 আর 22.4, এই তো এই আছে। তো ভালো কথা, ভাগ করলে নিচে আসবে নি 2, কত আসবে? 2 আসবে। তাহলে এম সমান আমরা কি পাবো? এখানে তো 1 আছে, তাহলে 1 এর সাথে এম গুণ, আর আরই গুণ, এভাবে এম এর সাথে 1 গুণ করলে এম, 32 আর 2 গুণ করলে 72। এটা এম এর মান আমরা পেয়ে গেলাম। কোন গ্যাসের? যে কোনো একটা গ্যাসের। তো তার বাষ্প ঘনত্বটা নির্ণয় করতে হবে। একটু আগে আমরা পড়ছিলাম যে আণবিক ভর তুমি কিভাবে পাবা? বাষ্প ঘনত্ব বা ঘনত্বকে 2 দ্বারা গুণ করে, তাই না? এটা একটু আগে আমরা পড়েছিলাম, তাই তো? এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি? নির্ণয় করতে হবে ঘনত্ব, বাষ্প ঘনত্ব, মানে ঘনত্ব নির্ণয় করতে হবে। তাহলে ডি সমান কি লেখা যাবে? ডি সমান লেখা যাবে এম ভাগ 2। এম এর মান কত? 72 ভাগ হচ্ছে 2 মানে 36। এটা হলো আমাদের এই গ্যাসের বাষ্প ঘনত্ব। ক্লিয়ার বিষয়টা? এরপর কি বলছে? বলছে এক্স গ্যাসের ব্যাপন হার ওয়াই এর ব্যাপন হারের দ্বিগুণ। তাহলে ওয়াই এর ব্যাপন হার যা, ওয়াই এর ব্যাপন হার যা মনে করলাম আর, তাহলে এক্স এর ব্যাপন হার হবে তার দ্বিগুণ, ওয়াই এর দ্বিগুণ, ওয়াই এর যে ব্যাপন হার তার দ্বিগুণ, তার মানে 2r। ক্লিয়ার? এরপর কি বলছে যে এক্স এর বাষ্পীয় ঘনত্ব 2, এক্স এর বাষ্প ঘনত্ব, এক্স কই? এই যে এ, তার মানে এর ডি2 এর মানটা দিয়ে দিয়েছে 2। তোমার নির্ণয় করতে হবে কি? ওয়াই এর আণবিক ভর, ওয়াই এর আণবিক ভর, ওয়াই এর আণবিক ভর তোমার নির্ণয় করতে হবে। এটা হলো m1। তাহলে ডি2 থেকে আমরা m1 আনতে পারি কিভাবে? এর সাথে 2 গুণ করে। দেখো, বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে আমরা কি পাই? আণবিক ভর পাই। বাষ্প ঘনত্বকে আমরা 2 দ্বারা গুণ করলে কি পাবো? আণবিক ভর পাবো। তাহলে বাষ্প ঘনত্ব ছিল 2, একে 2 দ্বারা গুণ করো, তাহলে কত হবে? 4। এটাই হলো এখন আর ডি2 না থেকে m2 হয়ে যাবে। ক্লিয়ার? ডি2 না থেকে m2 হয়ে যাবে, কারণ বাষ্প ঘনত্ব আমি 2 দ্বারা গুণ করেছি, আর 2 দ্বারা গুণ করা মানে সেখানে আর বাষ্প ঘনত্ব থাকে না, সেটা কি হয়ে যায়? সেটা তোমার হচ্ছে আণবিক ভর হয়ে যায়। ক্লিয়ার বিষয়টা? এরপর এখানে মানগুলো বসাও। তার মানে আমাদের সূত্র দাঁড় করাতে হবে আর আর এম এর ভিতরে। তার মানে আমি লিখবো r1 ভাগ r2 সমান রুট ওভার m2 ভাগ m1। r1 ভাগ হলো r2 ইকুয়াল রুট ওভার m2 ভাগ হচ্ছে m1। এখন মানগুলো বসিয়ে দাও। r1 এর মানটা কত আছে? r1 এর মানটা r, আর r2 এর মানটা কত আছে? 2r ইকুয়াল রুট ওভার m2 এর মানটা কত আছে? 4 ভাগ হচ্ছে m1 এর মানটা নেই, নির্ণয় করতে হবে। এখানে এই চলকগুলো নেয়ার ক্ষেত্রে ভুল করা যাবে না, অর্থাৎ m2 এর জায়গায় m1 করা যাবে না, m1 এর জায়গায় m2 করা যাবে না। এরপর দেখো, এই রুট, এই আর আর কেটে যায়, যায় কিনা? উপরে 1, তার মানে 1 ভাগ 2, এই স্কয়ার, এই রুটটা এই পাশে আসলে স্কয়ার নাকি, আর বেগে থাকবে 4 ভাগ m1। তার মানে আমরা যদি এই রুট, এই স্কয়ারটা এই উপরে তাহলে 1 এর স্কয়ার করলে 1,
আর 4 এর স্কয়ার করলে এই, আর 2 এর স্কয়ার করলে 4 নাকি, আর ওভাবে কত 4 ভাগ, আর গুণ করে দাও এটা এটা এটা, তাহলে m মান সমান আমরা কত পাবো, 4 এ 4 = 16। এটাই ছিল আমাদের ওয়াই গ্যাসের আণবিক ভর, সহজ। এরপর কি বলছে, একটি সরু ছিদ্র দিয়ে যে সময়ে 2 মিটার কিউব বায়ু প্রবাহিত হয় ওই সময়েই কত মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হবে। এখানে আমাদের কি দিয়ে দিয়েছে, বাতাসের আপেক্ষিক ঘনত্ব দিয়ে দিয়েছে, মানে বাতাসের ঘনত্ব দিয়েছে। ঠিক আছে, কার ঘনত্ব দিয়েছে, বাতাসের ঘনত্ব। তা আমরা একটু দেখি প্রশ্নটা। একটি সরু ছিদ্র দিয়ে 2 মিটার কিউব বায়ু প্রবাহিত হয়, 2 মিটার কিউব বায়ু, কত মিটার কিউব, 2 মিটার কিউব বায়ু। তো ওই বায়ুটার আমরা ধরে নিলাম ওই আয়তনটা হলো v1, কত মিটার কিউব, 2 মিটার কিউব। এবং ওই বাতাসেরই বায়ু, এটাও কিন্তু বায়ু, ওই বাতাসেরই কি দেওয়া রয়েছে, ঘনত্ব। তাহলে এটা কি লিখতে হবে, এটা লিখতে হবে d1 সমান কত দেওয়া আছে, 14.4। ক্লিয়ার, কত দেওয়া আছে, 14.4 দেওয়া আছে। তারপর কি বলছে দেখো তো, তারপর বলছে ওই সময়ে কত মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হবে, কত মিটার কিউব হাইড্রোজেন প্রবাহিত হবে। তো হাইড্রোজেনের আয়তনটাকে আমরা মনে করলাম v2, তাহলে এটা সমান হবে, ঠিক আছে। তাহলে হাইড্রোজেনের ঘনত্ব কি দেওয়া আছে, এখানে হাইড্রোজেনের ঘনত্ব দেওয়া নেই, এবার হাইড্রোজেনের আণবিক ভর আমরা নির্ণয় করতে পারি। এই যে হাইড্রোজেনের আণবিক ভর কত, এটা m2 ধরলাম, কত, 2 অক্ষে 2, তাই তো। এটা হাইড্রোজেনের আণবিক ভর কত, 2 লিখলাম। বাট এখানে তো ঘনত্ব দেওয়া ছিল, তাহলে ঘনত্ব থেকে আণবিক ভরে রূপান্তরের ক্ষেত্রে এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইটাকে তুমি 2 দ্বারা গুণ করে দিলে সেটা কি হয়ে যাবে, d1 এর পরিবর্তে m1 হয়ে যাবে, মানে ঘনত্ব থেকে ভর হয়ে যাবে, আণবিক ভর হয়ে যাবে। তাহলে 2 গুণ 14.4, তাহলে একে যদি গুণ করো তাহলে 28.8 হবে, কত হবে, 28.8। তাহলে আমাদের ভি আর এম এর ভিতরে সম্পর্ক লিখতে হবে, ভি আর এম, তার মানে v1 ভাগ v2 সমান √m2 ভাগ m1। লিখবো v1 ভাগ v2 সমান √m2 ভাগ m1। মানগুলো বসিয়ে দাও, v1 এর মান কত, 2, আর v2 এর মানটা নির্ণয় করব আমরা √m2 এর মানটা কত, m2 এর মানটা হচ্ছে 2 ভাগ হচ্ছে m1 এর মানটা কত, 28.8, তাই না, এরকম। এখন কি লেখা যাবে, রুটটা এর পাশে আসলে স্কয়ার, তার মানে কি হবে, 2 স্কয়ার আর v স্কয়ার, v2 স্কয়ার, এভাবে এরকম হবে। আর এখানে কত হবে, এখানে কত থাকবে, 2 ভাগ 28.8। এখন আমরা যদি আর গুণ করি তাহলে কি হবে, 2 স্কয়ার ইনটু সরি 2 ইনটু v2 স্কয়ার ইকুয়াল 28.8 ইনটু 2 স্কয়ার, এভাবে, তাই না, এভাবে লিখতে পারবো আমরা। আর গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, ওকে। তাহলে আমরা v2 সমান কি লিখতে পারবো, v2 সমান লিখতে পারবো 28.8 ইনটু 2 তার স্কয়ার, নিচে হচ্ছে এই 2 আর স্কয়ারটা হয়ে গেলে রুট। এটা ক্যালকুলেশন করে তুমি v2 এর মানটা নির্ণয় করে ফেলবা।